নমস্কার। কেন্দ্রীয় সরকারের বিরাট বড় হনু স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শ্রী অমিত শাহ গতকালই পশ্চিমবঙ্গে এসেছিলেন। এসে বলেছেন, অনেক কথা বলেছেন, তার মধ্যে এই কথাটাও বলেছেন যে রবীন্দ্রনাথকে সারা ভারতে বিখ্যাত করেছেন কে? ভাবছেন নেহেরু, ভাবছেন গান্ধী, ভাবছেন সুভাষ বোস? না, কেউ না, করেছেন শাহানা বাজপেয়ী। সত্যি শাহানা বাজপেয়ীর নামই বলেছেন। তো প্রথমেই বলে দেওয়া ভালো, শাহানা বাজপেয়ীর বিরুদ্ধে আমার কিচ্ছু বলার নেই। উনি কারোর পাকা ধানে ময়দান নেই, গানটান গান, কিন্তু এই অনুষ্ঠানটা আদৌ শাহানা বাজপেয়ীকে নিয়ে নয়, পরিষ্কার করে বলে দেওয়া ভালো। তো নামটা শুনে অবশ্য অনেকে বেশ অবাক হয়েছেন, সে নিয়ে হুলুস্থুলু পড়ে গেল। আইনস্টাইন থেকে বার্ট্রান্ড রাসেল কেউ বিখ্যাত করেননি রবীন্দ্রনাথকে, নেহেরু থেকে গান্ধী কেউ না। উনি নিজের দৌড়ে তো বিখ্যাত হনইনি, ওনার গান বিখ্যাত করেছে কে সারা ভারতবর্ষে? না, শাহানা বাজপেয়ী। তো শুনে হুলুস্থুলু পড়ে গেছে। কিন্তু আমি পরে ভেবে দেখলাম যে এতে এত আশ্চর্য হবার কিছু নেই, কারণ অনেক কিছুই ঘটেছে ভারতবর্ষে যেগুলো আমরা নতুন নতুন করে জানছি। আমার এই কথাগুলো শুনলে আপনারাও বুঝতে পারবেন যে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তো ভারত স্বাধীন হয়েছে কবে? আপনারা একদিন অনেকেই জানতেন যে 1947 সালে, কিন্তু আমাদের বিখ্যাত এমপি কঙ্গনা রানাউত আমাদের জানিয়েছেন যে কথাটা সম্পূর্ণ ভুল। তিনি কোত্থেকে জেনেছেন জানি না, খুব সম্ভবত পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে। তো তিনি আমাদের জানিয়েছেন যে ভারত স্বাধীন হয়েছে 2014 সালে। তো এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কে স্বাধীন করেছেন। হ্যাঁ, স্বাধীন করেছেন আমাদের পরম প্রিয় শ্রী শ্রী উনিজি, অর্থাৎ কিনা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে এর আগে আপনারা যা যা নাম শুনেছেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে, অমুক স্বাধীন করেছে, তমুক স্বাধীন করেছেন, তো সব কটা আসলে গুল। সুভাষ বসু থেকে শুরু করে বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ থেকে মাতঙ্গিনী হাজরা, সূর্য সেন থেকে প্রীতিলতা ওয়াত্তেদার, আরও কত নাম বাদ দিলাম কে জানে, ক্ষুদিরাম বসু, রাসবিহারী বসু, সমস্ত কিছু বাদ দিয়ে ফেলেছি। তো এর নাম শুরু করলে শেষ করা যাবে না, প্রফুল্ল চাকি। তো এরকম আমি অনেক নাম জানি, আপনারাও অনেক নাম জানেন। সেলুলার জেলে নাকি বাঙালি এত পরিমাণে বেশি ছিল যে শেষ করা যাবে না গুণে। তো এইগুলো আপনারা শুনেছেন ঠিকই, কিন্তু যেগুলো শুনেছেন সবই কিন্তু সেকু মাকুদের অপপ্রচার। তো দু একটা নাম আপনারা জেনেছেন, কারণ মোদি এবং শাহ দুই দিগন্ত উন্মোচনকারী দুজন স্বাধীনতা সংগ্রামী। দয়া করে বিকৃত উচ্চারণে নামগুলো একাধবার বলেছেন, তবে লোকে একটু আধটু জেনেছে। তবে লোকে একেবারেই কিছু জানতো না তা নয়। সাভারকারের নাম অবশ্য একাধটা লোকে জানতো, কিন্তু সাভারকার ছাড়া হিন্দুত্ববাদী শিবির থেকে অনেকেই অপপ্রচার করতো, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত স্বাধীনতা সংগ্রাম নাকি বাঙালিরা করেছে, এবং সাভারকার নাকি মুচলেখা দিয়ে বেরিয়েছেন। তো কথাগুলো সম্পূর্ণ গুল। কেন না, একটু আগেই বললাম যে 47 সালে কোনো স্বাধীনতা সংগ্রাম হয়নি, 47 বা তার আগে যা হয়েছে সেটাই 2014 সালের কিছু আগে, এবং 1947 সালে কিচ্ছু হয়নি। যা পড়েছেন, যা জেনেছেন, যা বুঝেছেন, সমস্ত কিন্তু সেকু মাকুদের অপপ্রচার। তো একইভাবে 47-এর আগে যেরকম স্বাধীনতা সংগ্রাম হয়নি, সেরকমই রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ থেকে বিষ্ণু দে, শঙ্খ ঘোষ থেকে জয় গোস্বামী, সবই এর অনেকটাই আসলে গুলবাজি, ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। এরা কবিতা লিখেছেন না ছাতার মাথা লিখেছেন, গান করেছেন না ছাতার মাথা করেছেন। তো ওরা আসলে সবাই সেকু মাকু। এই জয় গোস্বামীর কথাই ধরুন, তিনি কি কবিতা লিখেছেন? নাম লিখেছি একটি তৃণে, আমার মায়ের মৃত্যুদিনে। তা তৃণ মানে কি? তৃণমূল, পরিষ্কার তৃণমূলের দালাল, আপনারা সবাই জানেন। এবং ওনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে। তো রবীন্দ্রনাথ তুলনায় অবশ্যই একটু পদের। উনি এই তৃণমূল প্রসঙ্গে চমৎকার কবিতা লিখেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তৃণ কি? তৃণমূল। তো এর থেকে বোঝা যায় যে উনি আসলে কিন্তু হিন্দুত্ববাদী, জব্বা টব্বা পরতেন, লম্বা দাড়ি রেখেছিলেন। আমাদের পরম প্রিয় উনিজিও দেখবেন ওরকম একটা দাড়ি রেখেছিলেন, রবীন্দ্রনাথ তাকে নকল করতেন। তো সেটা অন্য প্রসঙ্গ। তো সেই জন্যে উনিজি দয়া করে ওনার নামটা একটু একটু বলেন, ফলে ওনার নামটা স্মরণ করার দরকার আছে। তো ওনাকে পুরোটা বাদ দেওয়া যায় না। ওনার কিছু কিছু খুব সামান্য হলেও আমাদের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বড় অবদান কারও নেই। ভারতবর্ষের স্বাধীনতাই বলুন, সাহিত্য বলুন, সংস্কৃতি বলুন, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স বলুন, এত বড় প্রতিভা কৃতিত্ব আর কারও নেই। রবীন্দ্রনাথের একটু আধটু আছে, সেজন্য ওর নাম বলা হয়। তো এই পর্যন্ত শুনে সকলের মাথাতেই একটা প্রশ্ন আসবে, আমার মাথাতেও এসেছিল, যে উনিজি যদি বলতেন যে তিনি রবীন্দ্রনাথকে বিখ্যাত করে দিন সারা ভারতবর্ষ জুড়ে, তো তার একটা মানে থাকতো। কিন্তু সব ব্যাটাকে ছেড়ে দিয়ে হঠাৎ শাহানা বাজপেয়ী কেন?
তো উনি গান টান নিয়ে থাকেন, কারো লেজে কখনো পা দিয়েছেন বলে শুনিনি, এমনকি হিন্দুত্ববাদী বলেও শুনিনি। তো কাউকেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কিন্তু এখনও পর্যন্ত তো উনি কোনো ঝোঁক দেখাননি হিন্দুত্ববাদের দিকে। তো হঠাৎ ওনাকে টেনে আনা কেন? তো প্রথমে অনেকের মতোই আপনারা যেমন ভাবছেন, রহস্যটা আমি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি পুরো ব্যাপারটা আপনাদের জলের মতো তরল করে, জলবত্তরলং করে পুরোটা বুঝিয়ে দিতে পারি। পুরোটা যদি শোনেন, পুরো অনুষ্ঠানটা একটু ধৈর্য ধরে, তাহলে বুঝবেন যে শাহানা বাজপেয়ী কেন। তো এটা বোঝার জন্যে শাহানা বাজপেয়ীর একটা লেখার কিছুটা অংশ না, পুরোটাই আমি পড়ে শোনাবো। তো এটা উনি লিখেছিলেন হচ্ছে আগস্টের 10 তারিখ 2025 সালে, এবং সেটা ফেসবুকে পোস্ট করেছিলেন। ওনার পেজে গেলে যে কেউ দেখতে পাবেন। তো প্রথমে ভেবেছিলাম যে একটুখানি পড়বো, কিন্তু এখন মনে হচ্ছে পুরোটা পড়ে নেওয়াই ভালো, একটু দেখে আপনাদের পড়ে শোনাই। তো উনি কী লিখেছিলেন না, বাঙালি তো ভুলে যাচ্ছে তারা বাঙালি, শুধুমাত্র সারা জীবন যে বাংলা গানই গেয়েছে তাকে নববর্ষের ও পুজোর অনুষ্ঠানে গাইতে ডাকার শর্ত হলো হিন্দিও গাইতে হবে। এটা উনি লিখছেন, আমি না। কলকাতা শহরের বুকেই টিভি সিরিয়ালে টিআরপি বাড়াতে হিন্দি গান সংযুক্ত করা হয় বারবার। এফএম রেডিওগুলি কটি বাংলা গান চালায় দিনে। আদ্যপান্ত বাংলা মিডিয়ামে পড়া, লন্ডন বিশ্ববিদ্যালয়ের 1 দশকের বেশি বিদেশিদের বাংলা ভাষা পড়ানো, বিলেতের পার্লামেন্টে সদর্পে প্রতুলবাবুর আমি বাংলায় গান গাই ও রবীন্দ্রসঙ্গীত গাওয়া লোককে টিভিতে কাটাছাড়া করেন বড়বাবুগণ। গান না পছন্দ তাই। ও তো অবাঙালি, বাংলা সাহিত্য বোঝে না, রবীন্দ্রনাথের গানের কথা বুঝে উপলব্ধি করে গাইতে পারে না। আর তাতে ঘি ঢালতে আরেক বড়বাবু কলতলায় নেমে গিয়ে বলেন, না না, ও তো বাংলাদেশের বৌমা ছিল, যেন এটাই সেই লোকের বাঙালিত্বের একমাত্র মশলাদার পরিচয়। তো এরপর আরও দু একটা কথা আছে, সেখানে আমি ঢুকছি না, একটা প্রসঙ্গে বলেছেন বুঝতেই পাচ্ছেন, সেটা যথার্থ আমরা এখানে বিচার করছি না। তো পরে একটা প্যারাগ্রাফ বাদ দিয়ে বাকিটা পড়ছি। বাংলা ভাষাকে ক্রিমিনালাইজ করতে কেন্দ্রের হনুরা তখনই সক্ষম হয় যখন তারা বুঝে যায় রাজ্যের ভাষাভাষীদের নিজেদেরই ভাষাগত শিরদাঁড়া নড়বড়ে, আর এই শিরদাঁড়া শক্ত করার কাজ শুরু হয় বাড়ির পরিসরে। নিজেদের প্রশ্ন করার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু কুটকচালি, কাঠিবাজ, হিংসুটিপনা, পরশ্রী কাতরতা করতে করতেই যদি সময় যায়, নিজের দিকে তাকানোর ফুরসুত মেলা ভার। একটা লেখায় পড়লাম, ফাটা জিন্স পরে বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা ডাফলি বাজিয়ে গান গাইলে তা নাকি মহাপাপ, বাংলা গান হলেও। তাহলে বিতিকিচ্ছিরি রঙের কোঁচানো ধুতি পাঞ্জাবি পরে বাংলা নববর্ষে হিন্দি গানের সঙ্গে পশ্চাৎদেশ দোদুল্যমান হলেই তা জায়েজ, তাহলেই বুঝি বাঙালি? কোথাও সবটা গুলিয়ে যাচ্ছে নাকি? যদিও আমার বলা সাজে না, আমি তো কাউ বেল্টের বাজপেয়ী আছে, আমি কুচু বোঝে না। তো এটা কেন পড়লাম? কারণ পুরোটা উনি বাংলার সংস্কৃতি কীভাবে ধ্বংস হয়েছে সে নিয়ে লিখলেন, কেন্দ্রীয় হনুরা কীভাবে আক্রমণ করছেন সেই নিয়ে লিখলেন, এবং সবশেষে ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে আমি তো কাউ বেল্টের বাজপেয়ী আছে, আমি কিছু বোঝে না। তো কথা হচ্ছে যে কেন্দ্রের যে হনু, অর্থাৎ কিনা এখানে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছি, রবীন্দ্রনাথকে বলে বিখ্যাত করেছেন শাহানা বাজপেয়ী, এই কথাটা বলেছেন। তিনি নিঃসন্দেহে বাংলা বোঝেন না, এই লেখাটা পড়েননি। তার কোনো প্রচুর চেলা চামুন্ডা আছেন যারা বাঙালি, আমার আন্দাজ তাঁরাও পুরনো চেলা চামুন্ডারাও এই লেখাটা পড়েননি, শুধু শেষ লাইনটা পড়েছেন। সেটা কি? যদিও আমার বলা সাজে না, আমি তো কাউ বেল্টের বাজপেয়ী আছে। তো এই লাইনটা পড়ে ওনারা কর্তাকে ব্রিফ করেছেন, এবং তারপর কর্তা ভেবেছেন যে ঠিক আছে, বাঙালির উপর যদি আক্রমণ করতে হয় তাহলে যে আমি তো কাউ বেল্টের বাজপেয়ী আছে, আবার কাউ বেল্ট বলেছে, তো একে দিয়ে বলানোই ভালো। তো ফলে উনি ওনার নামটা বলে দিয়েছেন। তো এইটা আমার আন্দাজ, কিন্তু এটা একদম খাপে খাপ মিলে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই জন্যেই ওরা কোনোদিন বাংলা দখল করতে পারে না। তো এইটা খাপে খাপ মিলে যাচ্ছে কেন বললাম? কারণ শুধু একা অমিত শাহ পশ্চিমবঙ্গে আসেননি, গতকাল এসেছিলেন যোগী আদিত্যনাথ, তিনি তো আরেক বড় হনু। তিনি বলেছেন খুব চিৎকার করে একটা জনসভায় বক্তৃতা দিতে গিয়ে, বলেছেন যে বাংলায় উর্দু চলবে না, সবাইকে বাংলা বলতে হবে। তো খুব ভালো কথা, আমাদের তো হাততালি দেওয়ার কথা, কিন্তু প্রশ্ন হলো ইনি এটা কোন ভাষায় বলেছেন? তিনি হিন্দি ভাষায় বলেছেন, বাংলায় শুধু হিন্দি চলবে। আমি হিন্দি ভালো বলতে পারি না, কিন্তু যে কথাটা হচ্ছে এইরকম যে বাংলা মে সির্ফ বাংলা, বাঙ্গাল মে সির্ফ বাঙ্গাল চলেগা। তো এইটাই হিন্দি ভাষায় বলেছেন। এর থেকে বড় কমেডি পৃথিবীতে হওয়া সম্ভব নয়। এই শাহানা বাজপেয়ীর নাম উল্লেখ করা এবং হিন্দিতে বলা যে বাংলায় শুধু বাংলা চলবে, এর থেকে বড় কমেডি হয় না। তো এইগুলো যে এরা করে চলেছে, এই কমেডিগুলো, এটা কেন করে চলেছে? কারণ এরা ধরে নিয়েছে যে এইভাবে ওরা বাংলাকে দখল করে নিতে পারবে, এবং দখল করার মানে হচ্ছে
যে বাংলাকে বাঙালিত্ব ওরা এসে শেখাবে, বলবে যে হিন্দুস্তানি পনাই হচ্ছে আসল বাঙালিত্ব। একদম খুব পরিষ্কার ব্যাপার সেটা। এবং দরকার হলে তার জন্য বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলাদেশে পাঠাবে। তো সেই নিয়ে আমরা তো কথা বলেই যাচ্ছি, যারা আতঙ্কে আছেন একদম অতি অবশ্যই আতঙ্কে থাকুন। কিন্তু কথা হচ্ছে যে যোগী আদিত্যনাথ এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং দুজনে মিলে যেটা করলেন, যে জিনিসটা করলেন, সেটা এই লক্ষ্য উদ্দেশ্যটাকে একদম পরিষ্কার করে দেখিয়ে দেয়। এবং একই সঙ্গে আরেকটা ঘটনা ঘটেছে গতকাল। আপনারা সবাই জানেন যে গোটা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী এখন দাপিয়ে বেড়াচ্ছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখন পশ্চিমবঙ্গের প্রশাসনের দখলে। হাবভাবটা এমন যে হিন্দুস্তানি রাজত্ব কিন্তু পশ্চিমবঙ্গে কায়েম হয়ে গেছে, এবং এই হাবভাবটা মিথ্যে কিন্তু নয়। গতকাল বাংলা পক্ষ অভিযোগ করেছে যে তারা নববর্ষ, বাঙালি নববর্ষের দিন শোভাযাত্রা করতে চেয়েছিল, তাদেরকে সেই শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি, শোভাযাত্রাকে বাতিল করে দেওয়া হয়েছে খুব স্পষ্ট করে। এবং এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিছু একটা অ্যাপে এখন সমস্ত অনুমতি নিতে হয়, সেখানে তারা আপলোড করেছিল, এবং সেখান থেকে তাদেরকে নাকচ করে দেওয়া হয়েছে। এবং আজ তারপরেও তারা একটা শোভাযাত্রা করবে, যাদের ইচ্ছে হয় তারা যাবেন। আমি জানি না ব্যাপারটা ঠিক কী, কিন্তু এইটা হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার। তো আপনি নবরাত্রি করুন, আপনি নিরামিষ খান, বাংলার শোভাযাত্রা করবেন কেন? ভয় পাচ্ছে যে বাঙালি যদি নিজের আওয়াজ তোলে তাহলে যে কোনো সময় বলবে SIR কেন, যে কোনো সময় বলবে বাংলা আমার, যে কোনো সময় বলবে আমি বাংলাদেশ যাব না, যে কোনো সময় বলবে আমি ডিটেনশন ক্যাম্পে যাব না। ফলে এখন বাঙালিত্বের একমাত্র মডেল হচ্ছে যে দিল্লি থেকে হিন্দুস্তানিরা এসে হিন্দিতে বলবেন যে বাঙালিত্ব কী এবং বাঙালিদের নতমস্তকে সেটা মেনে নিতে হবে, এর বাইরে কোথাও কোনো আওয়াজ তোলা যাবে না। তো এটা একটা স্পর্ধা, এটা ওরা দেখাতে পাচ্ছে, কারণ সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোকে ওরা একরকম করে নিজের স্বার্থে, নিজের উদ্দেশ্যে, বাংলার বুকে হিন্দুস্তানকে কায়েম করার জন্য, বাঙালিকে নিজ ভূমে পরবাসী করার জন্য ব্যবহার করে চলেছে। তো এই তিনটে যে জিনিস বললাম পরপর, এরা কিন্তু আলাদা কিছু নয়, এরা এক সূত্রে গাঁথা, যেগুলো গতকালই ঘটেছে। অমিত শাহ রবীন্দ্রনাথকে কে পরিচিত করেছেন সারা ভারতবর্ষে, সেটা বাঙালিকে চেনাচ্ছেন, একটু ভুলও করে ফেলেছেন, যে কমেডি হয়। যোগী আদিত্যনাথ এসে হিন্দিতে বলছেন বাংলাতে বাংলা বলতে হবে, বাংলাটা মানে আর বাংলা মানে হচ্ছে আসলে হিন্দি, এবং বাঙালিকে তার নববর্ষের শোভাযাত্রা করার, মঙ্গল শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হচ্ছে না। বাঙালিত্ব বলতে যেটুকু, সেটুকুকে ওরা ধ্বংস করতে চায়, এবং বাঙালি জাতিটাকেই ওরা ধ্বংস করতে চায়। দেখুন ভোট কতজনকে দিতে দেয়, বা তালিকা থেকে তো অনেকেই বাদ পড়েছেন, তাদের কি হয় আমরা জানি না, ট্রাইব্যুনাল কত বছর চলবে জানি না, এটা এক। আর দুই হচ্ছে এরপরে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে নতুন তালিকায় আর কাকে ঢোকাবে আমি বলতে পারবো না। তো এইটা একটা বিরাট বড় বিপদ, যেটা বাঙালির ওপর ঘনিয়ে আসছে। তো যারা এই অনুষ্ঠান শুনলেন, অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি বাকি দু একটা কথা আছে তারপরে বলছি, বন্ধুবান্ধবদের পাঠান, এগুলো কিন্তু করুন। আর যেটা করুন সেটা হচ্ছে, আমরা নববর্ষের দিন একটা বিশেষ অনুষ্ঠান করছি, আমাদের বইয়ের দোকানে অনুষ্ঠান, ঠিক না, আলাদা করে। তো সেখানে আমরা কিছু ছাড়ে বই দিচ্ছি। আমাদের এই সাম্প্রদায়িকতা বিরোধী কিছু বইপত্র আছে, আমাদের এই SIR বিরোধী কিছু বইপত্র আছে। যদি কেউ দেখতে চান, ছাড়ে কিনতে চান, অতি অবশ্যই আসবেন পুটিরামে, কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে আমাদের ছোট্ট দোকানে এসে একবার ঘুরে যাবেন। বই না কিনলেও কোনো ক্ষতি নেই, এমনি প্রত্যেক দিন বলি আসবেন, আলাপ পরিচয় করবেন, যোগাযোগ তৈরি হবে, তাহলে আমরা একটা সমস্যার হয়ে উঠতে পারবো। তো অতি অবশ্যই আসবেন, আমি থাকবো না, কিন্তু দোকানে যারা থাকবেন বা যিনি থাকবেন তার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। পয়লা বৈশাখের দিন বাঙালির সঙ্গে বাঙালির দেখা সাক্ষাৎ হয়, এটা তো আমাদের একটা রীতি। ওরা যতই ধ্বংস করে দেবে বলুক, তো এটা ধ্বংস হতে দেওয়া যাবে না। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পয়লা বৈশাখের দিন আমরা অতি অবশ্যই এই প্রতিজ্ঞাটা নিই যে বাঙালির বাঙালিত্ব, বাঙালির ভোটাধিকার, বাঙালির নিজ ভূমি, এটা কেউ কেড়ে নিতে পারবে না, আমরা কেড়ে নিতে দেব না। সকলে এই শপথটা নিয়ে আমরা তো নিচ্ছি। তো ভালো থাকবেন এই শপথের সঙ্গে। আজকে এইটুকুই, নমস্কার।